আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। রোহিঙ্গার সংকট নিয়ে স্থায়ী এবং নিরাপদ সমাধান এবং রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ ব্যাপারে তুরস্কের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া তুরস্কের বেসরকারি খাতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগের আহ্বানও জানানো হয়েছে। সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী গণমাধ্যমে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, টেক্সটাইল, হাসপাতাল ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত করতে তুর্কি সহায়তা চেয়েছে বাংলাদেশ। এর সাথে রোহিঙ্গা সংকট সমাধানে দেশটিকে পাশে চায় ঢাকা। Our priority is the safe, voluntary, dignified and sustainable repatriation of the Rohingyas to their homeland in আমাদের সর্বোচ্চ গুরুত্ব হলো আমরা রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে পাঠাতে চাই যত তাড়াতাড়ি সম্ভব, এবং তুর্কির কাছে আমরা মানবিক ও কূটনৈতিক সহযোগিতা কামনা করছি। to ensure that there are serious international efforts. তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দেশ। বাংলাদেশে বিনিয়োগ $2 বিলিয়ন উন্নীত করার আশ্বাসও দেন তিনি। Rohingya Müslümanlarının maruz kaldığı trajedi রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ ঐতিহাসিক মানবিকতা দেখিয়েছে। এই সংকট সমাধানে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তরিকভাবে কাজ করছে আঙ্কারা। tarihi bir fedakarlık sergilediğini শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন হাকান ফিদান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। লালমনিরহাটের 3টি উপজেলার পৃথক 3 সীমান্ত দিয়ে নারী সহ 33 জনকে পোষণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি সহ স্থানীয়দের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। বিজিবি জানায়, ভোরের দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে 8 নারী সহ 11 জন এবং পাটগ্রামের 65 বাড়ি সীমান্ত দিয়ে 5 পুরুষ এবং 5 নারীকে পোষণের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধায় তারা এ ব্যাপারে অনুপ্রবেশ করতে পারেনি। এদিকে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে 12 জনের উপস্থিতি লক্ষ্য করে 15 বিজিবি ব্যাটালিয়নের সতর্কতায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। দেশের 1/3 এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুপুরে নিজ দপ্তরে এনটিভিকে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি জানান, বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টিপাত চলতি মাসের 10 তারিখের পর শুরু হতে পারে। তিনি আরও জানান, এবার এল-নিনোর প্রভাবে বর্ষাকালে তুলনামূলক কম বৃষ্টিপাত হবে। আজকের সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশের 25 থেকে 50% এরিয়াতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই রকম কন্ডিশন আগামী 8 তারিখ পর্যন্ত মোটামুটি একই রকম থাকতে পারে। 11 বা 12 তারিখ থেকে যে আমাদের বর্ষাকালীন বৃষ্টি সেটা শুরু হতে পারে। এই বর্ষাকালীন বৃষ্টি শুরু হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। জুন মাসে স্বাভাবিক এসে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আগামী 3 মাস জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে যে বৃষ্টি হওয়ার কথা স্বাভাবিক, সেখানেও স্বাভাবিক এসে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছের চারা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। সকালে মহাখালী টিএনটি মাঠে 10 দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জামায়াতের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। ঢাকাকে আরও সবুজ এবং পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে জামায়াত। পরিবেশ সংরক্ষণে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তারা নগরের প্রতিটি ভবনে ছাদ বাগান গড়ে তোলার পরামর্শ দেন। রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সকাল 9:30টায় দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পরে
বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে উদ্ধার করে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহত হয়নি। চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি ফেরিঘাটে পরপর 2 বার বাস ডুবির ঘটনার তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে দেশব্যাপী 12,000 শিক্ষকের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সকালে ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। তিনি জানান A2I ICT ডিভিশন এবং ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় 89 জন কোর ট্রেনার এবং 840 জন মাস্টার ট্রেনার সহ মোট 930 জন আইসিটি প্রশিক্ষক হিসেবে তৈরি করা হয়েছে, যারা পর্যায়ক্রমে সারা দেশে 12,000 শিক্ষককে প্রশিক্ষণ দেবেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় তার অধিভুক্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা এবং প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান উপাচার্য। ঈদুল আজহার ছুটি কাটিয়ে রাজধানীর নিত্যপণ্যের বাজার সরগরম, কিন্তু বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। করলা, পটল, টমেটোর দাম বেড়েছে 10 থেকে 20 টাকা, ঊর্ধ্বমুখী চালের দামও। রেকর্ড দামে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে সবজির সরবরাহ বেশ, তবে দামে নাবিশ্বাস ক্রেতাদের। বেড়েছে বেশিরভাগ সবজির দাম। করলা ছিল 70, আমরা 80, উস্তা একই দাম। 2 দিন আগে শুধু 100 টাকা কেজি দিন আমরা কিনে আনছি বেচছি, এখন আজকে কিনে আনছি আমরা 180 টাকা কেজি। সিজন শেষ, টমেটোর দাম বাড়তেছে। টমেটো আগে ছিল 100 টাকা কেজি, এখন 120 টাকা 40 টাকা কেজি। ক্রয় ক্ষমতার মধ্যে আসলে নাই, কারণ বাজারের দাম, কাঁচা বাজারের দাম একটু বেশি। যেমন কাঁচা পেঁপে 80 টাকা কেজি। মৌসুমেও স্বস্তি নেই চালের দামে। বিয়ার 28, মিনিকেট ও নাজিরশাল চালে বেড়েছে 3 থেকে 5 টাকা। আটার চাল বিক্রি করতাম আগে আমরা 50 টাকা, এখন বেচতেছি 55 টাকা। আর মিনিকেট বিক্রি করতাম আগে 68 থেকে 70, এখন 75 টাকা বেচছি। বাজারে বেশিরভাগ দেশি মাছ আগের দামে বিক্রি হলেও দামে রেকর্ড ছুঁয়েছে পদ্মার ইলিশ। ইলিশ মাছ কিনতে আসছি আপনার হচ্ছে 3500 টাকা কেজি। এর আগে বেচতাম আমরা 2200 2300, এর বেচছি 2800 3000। ঈদুল আজহার পর বাজারে গরুর মাংসের চাহিদা কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে 50 টাকা, তবে খাসির মাংসের দাম বেড়েছে একই হারে। ঈদের টাইমে আমরা বেশি দিয়ে আনছি, দাম বেশি দেয়া 10,000, এই জন্য 800 850 করে বেচছি আমরা। আর এখন 700 টাকা 750 করে বেচছি। খাসি ছিল আগে 1250, এখন দাম 1300। কুরবানির জন্য 50 টাকা দাম বাড়ছে। বাজারে ব্রয়লার ও সোনালিকা মুরগি আগের দামে বিক্রি হলেও ডজনে 10 টাকা কমেছে সাদা ও লাল ডিমের দাম। আগে সাদা 120 টাকা ছিল, সাদা এখন 110 টাকা। লালটা আগে 130 টাকা ছিল, এখন 120 টাকা ডজন। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। পাহাড়ের সম্ভাবনাময় কৃষিপণ্য কাজু বাদাম। একই গাছে হয় কাজু আপেল ও কাজু বাদাম। সুস্বাদু এই ফল দুটি রপ্তানি হচ্ছে দেশের বাইরে। তবে প্রকৃতির বৈরিতায় কমেছে উৎপাদন। কৃষকের আক্ষেপ আছে ন্যায্য দাম নিয়েও। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। গাছ থেকে পড়ে যাওয়া কাজু বাদাম কুড়াতে ব্যস্ত বান্দরবানের চাষিরা। কুড়িয়ে নেওয়া এসব বাদাম পরিষ্কার করে প্রস্তুত করা হয় খাওয়ার উপযোগী হিসেবে। জেলার 7 উপজেলায় প্রায় 3000 হেক্টর জমিতে চাষ করা হয়েছে এই কাজু ফলের। তবে রুমা, থানচি, রোয়াংছড়ি, নাইখংছড়ি ও সদর উপজেলায় এর চাষাবাদ বেশি। কাজু চাষাবাদ লাভজনক হওয়ায় পাহাড়ের ঝুম চাষের পরিবর্তে কাজু চাষে ঝুঁকছে অনেক চাষি। সাধারণত কাজু গাছে নভেম্বর থেকে জানুয়ারিতে ফুল আসে, আর বাদাম সংগ্রহ করতে হয় মে থেকে জুলাইয়ে। আমাদের গ্রামের প্রায় 70-74 পরিবার আছে। এখানের মধ্যে 3 ভাগে 2 ভাগ আপনার প্রায় 40+ হবে ফ্যামিলি এই কাজু বাদামের চাষ। এক গাছে কাজু আপেল ও কাজু বাদাম 2 ধরনের ফলন হওয়ায় চাহিদা রয়েছে বেশ। তবে এবছর প্রকৃতির বৈরিতায় কমেছে উৎপাদন। অভিযোগ আছে গত বছর যে কাজুর দাম টন প্রতি 7,000 টাকায় বিক্রি হয়েছে, তা এবার 5,000 টাকা। অন্যান্য বছর তুলনা চাইতে আমাদের এই বছরটা খুব কম পাচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই ফুলগুলা শুকানোর কারণেই আমাদের এই ফলটাই কমে গেছে। গত বছরের তুলনায় কাজু বাদাম দামও কম আর পরিমাণটাও কম।
সরকারি পৃষ্ঠপোষকতা ও ঋণ সহায়তা পেলে দেশের কাজু বাদাম উৎপাদন বৃদ্ধি করা সম্ভব বলছে কৃষি সংশ্লিষ্টরা। কৃষি ঋণ পায় সেই ব্যাপারেও আমরা চেষ্টা করছি, উপজেলা কৃষি অফিসাররা চেষ্টা করছে। তাহলে এটা কিন্তু আমাদের কৃষি উদ্যোক্তাও বাড়বে, কৃষি উদ্যোক্তাও বাড়ার পাশাপাশি কিন্তু আমাদের আবাদ এরিয়াও কিন্তু বেড়ে যাবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 2000 মেট্রিক টন কাজু বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।